স্বাগত দেশ বাণিজ্যের সঙ্গে আছে মিসাদিয়া লাবনী। ব্যাংক হিসেবে চূড়ান্ত অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। আজ বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় নতুন এই ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এখন নতুন ব্যাংকের নামে একটি অ্যাকাউন্ট খোলা হবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় অফিসে, যেখানে সরকার 10,000 কোটি টাকা মূলধন হিসেবে প্রাথমিকভাবে সরবরাহ করবে। মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ব্যাংকটির প্রধান কার্যালয় স্থাপন হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া আগামী সপ্তাহ থেকে পুরোপুরি ব্যাংকিং কার্যক্রম চালু করবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। প্রমোশন বৈষম্য নিরসনে বাংলাদেশ ব্যাংকের আদলে ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি সহ 3 দফা দাবিতে মানববন্ধন করেছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। রোববার সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় নিয়মিত শূন্য ও নতুন অর্গানোগ্রাম অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করা সহ বিগত সরকারের সময়ে যারা পদ বঞ্চিত তাদেরকেও মূল্যায়নে নেওয়ার দাবি জানান তারা। অন্তর্বর্তী সরকার দ্রুত তাদের দাবি পূরণে পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা জানান রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন NEIR নীতি সংস্কারের দাবিতে কাউরান বাজারে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সকালে রাজধানীর কাউরান বাজার সার্ক ফোয়ারের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। এ সময় তারা সরকারকে আলোচনা টেবিলে বসার আহ্বান জানায়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানায় আন্দোলনকারীরা। এদিকে হঠাৎ এমন কর্মসূচির কারণে রাজধানী সহ বিভিন্ন এলাকায় মোবাইল বেচাকেনা, মেরামত ও সার্ভিসিং সেবা বন্ধ হয়ে গেছে। একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে ন্যায্য করনীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে দোকান বন্ধ রাখা হয়েছে বলে জানান সংগঠনটির নেতারা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি আপনাকে বলতে চাই, বিটিআরসি, এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ব্যবসায় সবাইকে এক টেবিলে আনেন, সবাইকে এক টেবিলে এনে আমাদের দাবি দাওয়াগুলো শোনেন। আমাদের দাবি দাওয়া কখন কোথাও আমাদের নেতৃবৃন্দ কিন্তু বলে নাই যে আমরা NEIR সিস্টেমের বিরুদ্ধে, কোথাও আমরা বলি নাই। এই সিস্টেমকে আমরা সাধুবাদ জানিয়েছি। উদ্যোগ ও পরিকল্পনা নিলেও রাজনৈতিক অসহযোগিতার কারণে বন রক্ষা ও সম্প্রসারণ করা সম্ভব হয় না, কেননা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে গেলেই বাধা আসে বলে অভিযোগ করেন প্লান্টার স্কিল ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী আবুল কালাম আজাদ। রবিবার ফার্মগেটে BAJF আয়োজিত জলবায়ু পরিবর্তন ও বাস্তব সংস্থান বনায়ন শীর্ষক আলোচনা সভায় এমন অভিযোগ করেন তিনি। পূর্বাঞ্চলের 140 একরের জমি বন তৈরির জন্য বন বিভাগকে দেওয়া হয়েছে। নগরায়ন ও অপরিকল্পিত আবাসনে দিনে দিনে অসুস্থ নগরীতে পরিণত হয়েছে ঢাকা। আর পরিবেশ ঠিক রাখতে খোলা ও পরিত্যক্ত জায়গায় বনায়নের বিকল্প নেই বলে জানান বন কর্মকর্তারা। আর গেল 8 বছরের ব্যবধানে 1 লাখ হেক্টর বনাঞ্চল কমেছে। আবাসস্থল বেড়ে যাওয়ায় সবচেয়ে কমেছে রাঙামাটি এলাকায়। এবারে দেশ বাণিজ্যের বিশ্লেষণ। চশমা বলতে প্রথমেই মাথায় আসে লোহা, প্লাস্টিক কিংবা ধাতবের তৈরি ফ্রেমে কাচের গ্লাস। কিন্তু কাঠ দিয়েও যে তৈরি হতে পারে আকর্ষণীয় চশমা, এমন ভিন্ন চিন্তা আসে রাজধানীর বাড্ডার রাসেল জায়েদি ও খুসরু সুমনের মাথায়। ভিন্নধর্মী এই চিন্তা থেকে 2 বন্ধু মিলে শুরু করেন কাঠের চশমা তৈরির কাজ। শুরুতে 2 জন থাকলেও বর্তমানে প্রায় 16 জন কর্মী নিয়ে চালিয়ে যাচ্ছেন নিজেদের চশমার ব্যবসা। এমন ব্যতিক্রমী চশমা তৈরির গল্প মাকদুরা মিতির রিপোর্টে। কাঠের চশমা চোখে দিলেই চোখ বুজে থাকা যায়, প্রচলিত এই প্রবাদ বাক্য ভুল প্রমাণ করে কাঠের চশমা তৈরি করে ভিন্নধর্মী বাজার তৈরি করেছেন বাড্ডার 2 বন্ধু রাসেল জায়েদি ও খসরু সুমন। রুটিন মাফিক চাকরি ও সময়ের অভাবে ফিকে হয়ে যাওয়া বন্ধুত্বের সম্পর্ককে পুনরায় জীবন্ত করতে
দুই বন্ধু মিলে পরিকল্পনা করেন একসঙ্গে কোনো ব্যবসা করার। সেই চিন্তা থেকেই মাথায় আসে ভিন্নধর্মী কাঠের চশমা তৈরির পরিকল্পনা। আড্ডার ছলে দুই বন্ধু মিলে একদিন বানিয়ে ফেলেন আস্ত এক কাঠের চশমা। কাঠ দিয়ে চশমা বানানোর চিন্তা তাদের কাছে কেবল ব্যবসা ছিল না, বরং সৃজনশীল মননশীলতার পরীক্ষাও ছিল। তারা এমন কিছু বানাতে চেয়েছিলেন যা হবে পরিবেশ বান্ধব, দৃষ্টিনন্দন ও ব্যবহারযোগ্য। খেলতে খেলতে ব্যবসায় পরিণত হওয়ার মতো একটা ব্যাপার আছে এটাতে। আমরা আসলে চেষ্টা করছি যে চশমাটা আমরা পড়তে পারবো কিনা, সেই জায়গাটা আগে অ্যাচিভ করার চেষ্টা করছি। দুইজন মিলে আসলে কি করা যায়, দুইজনের একটা বিজনেস হোক, তারপর আমরা ওই যে শুরু করে ফেললাম যে চশমার বিজনেস করতে পারি। চশমা তৈরির জন্য সংগ্রহ করা হয় বার্মাটিক নামে এক ধরনের বিশেষ কাঠ। এরপর সেগুলো চলে যায় কারিগরদের হাতে। সেখানে নকশা এঁকে মেশিনের সাহায্যে দেয়া হয় বিভিন্ন ধরনের আকৃতি, ঘুণ কিংবা বিভিন্ন ধরনের ড্যামেজ এড়াতে লম্বা সময় কাঠগুলো গরম পানিতে সেদ্ধ করে ওভেনে পাঠাতে হয়। তারপর কাঠের তৈরি বিশেষ একটি ফার্মাতে আটকে দেয় কারিগররা। ফ্রেমটি বাঁকানো হয়ে গেলে তা বের করে শিরিষ কাগজের সাহায্যে স্মুথনেস দিতে হয়। সবশেষ প্রক্রিয়া হিসেবে বসানো হয় পলিকার্বনেট, ইউএভি, পাওয়ার লেন্স কিংবা রঙিন চশমা। পুরো প্রক্রিয়ায় একটি চশমা তৈরি করতে সময় লাগে 18 থেকে 22 দিন। 85% কাজ আসলে হাতে হয়, এটা হচ্ছে আমাদের একদম 22 দিনের কাজ। চশমা তৈরির পর দেশীয় ভাইব ছড়িয়ে দিতে ফ্যালকন, বউ কথা কও, লক্ষ্মী প্যাঁচা, হুতুম প্যাঁচা, বুলবুলি, দোয়েল সহ বিভিন্ন পাখির নামে নামকরণ করা হয় চশমাগুলোর। দেশের গণ্ডি পেরিয়ে এখন বাইরের দেশেও রাজত্ব করছে রাসেল জাইদি ও খসরু সুমনের কাঠের তৈরি চশমা। চশমাগুলোর নাম দিয়েছি আমরা পাখির নামে, কোনোটার নাম বউ কথা কও, কোনোটার নাম ফ্যালকন। এরকম 21টা পাখির নামে আমাদের 21টা চশমার ডিজাইনের নাম। ধৈর্য নিয়ে লেগে থাকলে যে কোনো ব্যবসাতেই সফলতা আসবে বলে মনে করেন এই দুই উদ্যোক্তা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। সরকার বিভিন্ন অধিদপ্তর করলেও বেকারত্ব দূরীকরণে কার্যকর কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। তার মতে রাষ্ট্র, প্রতিষ্ঠান ও শিল্পের মধ্যে সমন্বয় তৈরি করতে হবে। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এ সময় বেকার তৈরির সবচেয়ে বড় কারখানা জাতীয় বিশ্ববিদ্যালয় বলে মন্তব্য করেন শ্রম সচিব। ফাহিম ইউসুফের প্রতিবেদন। দেশে জিডিপি প্রবৃদ্ধি 4% মতো হলেও 2023 থেকে 24 সালে বেকারত্ব বেড়েছে প্রায় 19 লাখ। গড়ে উঠেছে শিল্প ও রপ্তানি বাজার, তবে তৈরি হচ্ছে না নতুন চাকরির সুযোগ। শিল্প খাতে উৎপাদনশীলতা বাড়লেও শ্রমের আধুনিকায়ন ও অটোমেশনের ফলে কর্মসংস্থান কমছে খুব দ্রুত। রোববার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে চাকরিহীন প্রবৃদ্ধি অতিক্রম করে কর্মসংস্থান কেন্দ্রিক নীতির পথে বাংলাদেশ শীর্ষক আলোচনায় এমন চিত্র তুলে ধরা হয়। আগামী দশকের জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানমুখী নীতি গ্রহণ জরুরি বলে জানান র্যাপিড চেয়ারম্যান এম এ রাজ্জাক। নতুন যে এমপ্লয়মেন্ট সেন্টার্ড পলিসি হবে, সেই পলিসির একটা উদ্দেশ্য থাকতে হবে যে স্টেট ক্যাপাবিলিটি যেন বেটার হয়, স্টেট যেন ইমপ্লিমেন্ট করতে পারে, স্টেট যেন ফাইন্যান্স খুঁজে পায়। প্রতি বছর বিদেশে যাওয়া 12 লাখ অভিবাসীর মধ্যে 3 থেকে 4 লাখ স্নাতক শিক্ষার্থী পাঠিয়ে দক্ষ জনশক্তি রপ্তানিতে জোর দিতে বলেন আলোচকরা। বাংলাদেশ কেন লো কোয়ালিটি লেবার ব্যান করতে পারবে না? উই শুড এনকারেজ স্কিল লেবার মাইগ্রেশন। আমাদের সবচেয়ে মেইন ইকোনমিক লাইফলাইন হচ্ছে আমাদের মাইগ্রেশন ইন্ডাস্ট্রি। আপনার ব্যাংকিং সেক্টর, এখানে অনেকে তো আছে ব্যাংকিং সেক্টর থেকে, বলেন কয় টাকা গত 30 বছরে এই মাইগ্রেশন ইন্ডাস্ট্রিকে তারা ফান্ড করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম চালুর ফলে দক্ষ মানব সম্পদ তৈরির পরিবর্তে অদক্ষতা বাড়ছে, যা শ্রমবাজারে চাপ সৃষ্টি করছে বলে জানান শ্রম সচিব। পিপিআরসি চেয়ারম্যান জানান, রাষ্ট্র শুধু নীতি প্রণয়ন নয়, বাস্তবায়নেও কার্যকর ভূমিকা নিতে হবে। অতিরিক্ত অধিদপ্তর তৈরি দিয়ে কোনো সমাধান আসে না। শিল্প প্রতিষ্ঠান ও রাষ্ট্রের মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করাই এখন সবচেয়ে জরুরি। ইউনিসেফ এন্ড বিবিএস মিলে মিক্স, ওখানে দেখাচ্ছে যে হাউ দি সোশ্যাল ইন্ডিকেটরস, চাইল্ড ম্যারেজ বলি, ফার্টিলিটি ডিক্লাইন বলি, সব প্রত্যেকটাতে কিন্তু উল্টো দিকে হাঁটছে। পলিসি ইকোসিস্টেম ইজ হোয়াট ম্যাটার্স। এই যে ইন্ডাস্ট্রির সাথে, একাডেমিয়ার সাথে, এন্টারপ্রেনিয়রদের সাথে যে লিঙ্কেজটা, দিস ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি রিয়েলি
ইম্পর্টেন্ট। কর্মসংস্থান সংকট মোকাবেলায় অনানুষ্ঠানিক কর্মসংস্থানের দিকেও গুরুত্ব দিতে হবে বলে জানান বক্তারা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেশের মোট জনসংখ্যার বড় অংশ তরুণ হলেও বেকারত্বের হার বাড়ছে ক্রমাগতভাবে। অন্যদিকে বিনিয়োগেও চলছে ধীরগতি। এমন পরিস্থিতিতে বেকারত্ব থেকে বাঁচতে আসলে করণীয় কি বিষয়ে আমরা জানতে যুক্ত করে নিচ্ছি গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান ডক্টর এম এ রাজ্জাককে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। যে আমরা যেমন প্রতিবেদনে দেখছিলাম 2023-24 সালে বেকারত্ব বেড়েছে 19 লাখ। এ নিয়ে আপনাদের যে গবেষণাটি হয়েছে এটার আসলে উল্লেখযোগ্য অংশগুলো কি? ধন্যবাদ প্রথমে আমাকে সংযুক্ত করার জন্য। আমরা আমাদের গবেষণায় যেটা বলার চেষ্টা করেছি এবং এই তথ্যপত্র উঠে এসেছে সরকারের যে জরিপ আছে বিবিএস এর লেবার ফোর্স সার্ভে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গত এক বছরে আপনি যেটা বলেছেন যে 19 লক্ষ আমরা দেখেছি যে এমপ্লয়মেন্ট কমেছে, কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এট দ্য সেম টাইম দেখতে পাচ্ছি প্রায় 16 থেকে 17 লাখ আবার লোকজন তারা চাকরি বাজারে পার্টিসিপেট করছেন না, অংশগ্রহণ করছেন না। কাজে 19 লাখ বেকার হয়েছে সেটা ঠিক না, কিন্তু একটা বড় একটা অংশ তারা আর লেবার মার্কেটে আসতে চাচ্ছেন না। এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে নারী শ্রমিকরা, তারা যেভাবে লেবার মার্কেটে আসা উচিত ছিল, তাদের আরো কাজ করা উচিত ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা উদ্বেগের বিষয় যে আমরা যেখানে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে চাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীর অংশগ্রহণ কিন্তু অনেক কমে গিয়েছে। এটার সঙ্গে আপনি যেটা বলেছেন ইউথ পপুলেশন, যারা যুব গোষ্ঠী আছে, তারা কিন্তু তাদের মধ্যে বেকারত্বের হারটা কিন্তু অনেক বেশি, এটাও সত্যি। একটা জিনিস আমি আপনাকে বলি যে আমরা দেখেছি এই তথ্যপত্র ঘেটে যে ম্যানুফ্যাকচারিং এ বড় মাত্রার প্রবৃদ্ধি হলেও সেখানে কিন্তু আমরা চাকুরি নিশ্চয়তা করতে পারছি না। ইনফ্যাক্ট গত এক দশকে ম্যানুফ্যাকচারিং আউটপুট, শিল্পজাত পণ্যের যে যোগান, সেটা শতকরা 10 ভাগ হারে বেড়েছে প্রত্যেক বছর, কিন্তু তারপরেও শিল্প খাতে কিন্তু শ্রমিকের কর্মসংস্থানের পরিমাণ কমেছে, যেটা অত্যন্ত উদ্বেগের কারণ। এবং আমরা এখন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে আমাদের দেশে আমরা যে প্রবৃদ্ধির গল্প শুনি, যে প্রবৃদ্ধির হিসাব দেখানো হয়, সেটার সঙ্গে এমপ্লয়মেন্টের কোনো সম্পর্ক নাই। কাজে অধিক প্রবৃদ্ধি হলে যে বেশি বেশি চাকরি কর্মসংস্থান হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা আমরা আমাদের গবেষণা থেকে জি আমরা আপনি যেটা বললেন যে নারী শ্রমিকের অংশগ্রহণ আসলে কমেছে, এটার কারণ কি কিছু আপনাদের গবেষণা উঠে এসেছে যে কেন আসলে নারী শ্রমিকের অংশগ্রহণ কমেছে? এটা পরিষ্কারভাবে বোঝাটা মুশকিল, কারণ যথেষ্ট পরিমাণে যে তথ্যপত্র থাকা দরকার সেটা নাই, কিন্তু কয়েকটা কারণ আমি আপনাকে বলতে পারি। এই নারী শ্রমিকদের একটা বড় একটা অংশ তারা সংযুক্ত ছিলেন হচ্ছে রেডিমেড গার্মেন্ট শিল্পের সঙ্গে। রেডিমেড গার্মেন্টস আমরা জানি যে সেখানে অটোমেশন হয়েছে, অনেক বেশি এখন টেকনোলজি নিয়ে কাজ করা হচ্ছে, ফলে যে কাজগুলো নারী শ্রমিকরা করতেন সেগুলো মেশিন দিয়ে তাদেরকে রিপ্লেস করা হয়েছে। আবার বাংলাদেশে দেখুন সোশিও কালচারাল যে একটা ফ্যাক্টর আছে, সেখানে অনেক সময় মনে করা হয় ও নারী শ্রমিক মানেই সে হয়তো মেশিন নিয়ে কাজ করতে পারবে না, এরকম একটা ভ্রান্ত ধারণাও থাকে। তো সেই ফলে যেটা হচ্ছে যে অধিক পরিমাণে কিন্তু নারী শ্রমিক এই রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সরে যাচ্ছে। জি, এটার সঙ্গে দেখুন আমরা শুধু যে পোশাক শিল্প না, অন্য শিল্প আমরা দেখছি যে তুলনামূলকভাবে পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণ অন্য সেক্টরে কমে যাচ্ছে। যে আমরা আবারও আলোচনায় ফিরবো স্যার, তার আগে আমরা আরেকটা প্রতিবেদন দেখে আসি। দেশে বেড়েই চলছে বেকারের সংখ্যা। চলতি অর্থ বছরে বেকার জনগোষ্ঠীর সংখ্যা পৌঁছেছে 27,30,000-এ। বেকারত্ব বৃদ্ধির কারণ হিসেবে বিনিয়োগ না হওয়া, রাজনৈতিক অস্থিরতা, অর্থনীতির ধীরগতিকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মাকদুরামিতের রিপোর্টে। বেকারত্বের করাল গ্রাসে জর্জরিত বাংলাদেশ। যত দিন যাচ্ছে ততই যেন বেড়েই চলছে বেকারের সংখ্যা। বিশেষ করে শিক্ষিত বেকার দেশের অর্থনীতির জন্য বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের প্রান্তিকে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 4.63%, যা গত অর্থ বছরের একই সময়ে ছিল 3.95%। চলতি অর্থ বছরে বেকার জনগোষ্ঠীর সংখ্যা 27,30,000-এ পৌঁছেছে। বিনিয়োগ না হওয়া, রাজনৈতিক অস্থিরতা, অর্থনীতির শ্লথগতির কারণে বেকারত্ব বাড়ছে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। শিক্ষিতদের মূল্যায়ন করার মতো জব সেক্টরের অভাব এবং প্রযুক্তিগত দক্ষতার অভাবে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।
বিনিয়োগ তেমন হচ্ছে না এবং বর্তমানে যে সমস্ত বিনিয়োগগুলো ছিল ছোট বড় বিনিয়োগ তার অনেকগুলোই বন্ধ হচ্ছে, গুটিয়ে নিচ্ছেন অনেকে, দেশি বিদেশি বিনিয়োগ গুটিয়ে নিয়েছেন। আবার রাজনৈতিক কারণে যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বা তারা দেশের বাইরে অনেক ধরনের মালিক চলে যাওয়ার কারণে তাদের প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে এই মুহূর্তে কার্যক্রমই নেই, ফলে তাদের কর্মকর্তা কর্মচারীরাও কাজ হারিয়েছেন। সবকিছু মিলে এই ধরনের পরিস্থিতিতে বেকারত্ব বাড়া। নির্বাচন পরবর্তী সময়ে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দর্শক, আমরা বেকারত্ব নিয়ে আলোচনায় ছিলাম, আবার আমরা আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন র্যাপিডের চেয়ারম্যান ডক্টর এম এ রাজ্জাক। আমরা যেমনটি দেখছিলাম যে রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ কমেছে, বিনিয়োগ না হলে কর্মসংস্থান কমবে, এটাই আসলে স্বাভাবিক। আপনার দৃষ্টিতে আসলে কি মনে হচ্ছে? হ্যাঁ, এই সময় সাম্প্রতিক সময়ে আমরা যে প্রবণতাগুলো দেখছি সেখানে দেখুন ব্যক্তি খাত যথেষ্ট পরিমাণ কিন্তু চাপের মধ্যে আছে। যে পরিবেশ ছিল, আমরা জানি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, তারপরে দেখুন সুদের হার এখনো কিন্তু অত্যন্ত বেশি, কাজে ব্যাংক থেকে পয়সা নিয়ে যে ব্যবসা বাণিজ্য বেশি করা যাবে সেটাও কিন্তু এখন কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। এটার সঙ্গে যেটা যোগ করতে চাই, আপনি জানেন যে গত 3 বছর ধরে আমাদের যে মূল্যস্ফীতি হয়েছে এবং মূল্যস্ফীতি এখনো 10 ভাগের আশেপাশে ঘোরাফেরা করছে। এর ফলে যেটা হচ্ছে কি, মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা অনেকাংশে হ্রাস পেয়েছে। যদি ক্রয় ক্ষমতা হ্রাস পায় সেটা কিন্তু শিল্প পণ্য বা অন্যান্য যারা উৎপাদক আছেন তাদের যে দ্রব্য সামগ্রী সেগুলোর কিন্তু চাহিদা কমে যায়, এই চাহিদাটাও কমেছে আর কি। ফলে সবকিছু মিলে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছি আর কি। কাজে এখান থেকে বের হতে না পারলে কিন্তু আমরা ওই বিনিয়োগকে চাঙ্গা ভাব ফিরে আনতে পারবো না। আর সেটা না হলে স্বল্প মেয়াদে আমরা দেখবো যে আমাদের বেশি বেশি পরিমাণে জনশক্তি নিয়োগ করার ক্ষমতা কিন্তু অনেক কমে আসবে। আমাদের যুব কর্মসংস্থান মন্ত্রণালয় আছে, শ্রম মন্ত্রণালয়ও কিন্তু আছে, তাদের অধীনে অনেকগুলো অধিদপ্তরও থাকার পরেও আমরা কিন্তু সমন্বিত কোনো উদ্যোগ দেখছি না আসলে, যে কর্মসংস্থান বাড়াতে যে ধরনের উদ্যোগ প্রয়োজন। দুর্বলতাটা আসলে কোথায়? দেখুন, বাংলাদেশের প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয় কিন্তু অভাব নাই, কিন্তু যেটা অভাব সেটা হচ্ছে সম্মিলিত প্রয়াস নেওয়া। আমরা যে পরিকল্পনাগুলো করি এগুলো কাগজে কলমে থাকে, পরিকল্পনার সঙ্গে এটাকে শক্তভাবে বাস্তবায়ন করা এবং এই বাস্তবায়ন করতে হলে যে অর্থের সংকলন হবে এবং সেই অর্থকে যথাযথভাবে ব্যবহার করাটা, এটা বাংলাদেশে আমরা কোনো সময় করতে পারি না। অ্যাটলিস্ট গত 15-20 বছর এটা আমরা করতে পারি না। আমরা এখনো সেই আবর্তিত চক্রে ঘোরাফেরা করছি। পলিসি তৈরি করা হয়, চমৎকার পলিসি থাকে, এইটার ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন একদম হয় না। মিনিস্ট্রিগুলোর মধ্যে কোঅর্ডিনেশন অভাব আছে। যে সিদ্ধান্তগুলো পলিসি হিসেবে নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তগুলোকে আমরা করে বাস্তবায়ন হচ্ছে না। আমাদের কিন্তু দক্ষতার বিষয়টিও আছে, যে দক্ষ জনশক্তি তৈরিতে কিন্তু আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি। আসলে এইখানে আসলে কেন আমরা এত পিছিয়ে থাকি সবসময়? প্রথম কথা, দক্ষতা করতে হলে আপনার এডুকেশনের মান উন্নয়ন করতে হবে। আমরা জানি যে বাংলাদেশে আমরা এডুকেশনের তো বরাদ্দ এখন দিচ্ছি না, বরাদ্দ খুবই কম। পৃথিবীর অন্য যে কোনো দেশের সঙ্গে তুলনা করেন আমরা এডুকেশনের সবচেয়ে কম খরচ করছি। এটার সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট এর যে ইস্যু আছে সেখানে আমরা যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করতে পারছি না। কাজেই আমরা এখন দেখছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হচ্ছে, সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে কর্মবাজারে যে যোগ্যতা দরকার সেটার কোনো মিল নাই। কাজে স্কিল মিসম্যাচ বলছি আমরা, যে শিক্ষা দিচ্ছি আর চাকরির ক্ষেত্রে যে শিক্ষাটা আসলে কাজে লাগছে না। জি, একদম বেকারত্ব দূর করতে স্বল্প এবং দীর্ঘমেয়াদে আপনার কি কি পরামর্শ আছে, আমরা ছোট করে একটু শুনবো। স্বল্প মেয়াদে অবশ্যই আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটি হচ্ছে যে আমরা যদি বিদেশে আরো যদি বেশি পরিমাণে শ্রমিক পাঠাতে পারি এবং সেটা যদি সেমি স্কিল এবং স্কিল ওয়ার্কার হয়, এটা আমাদের জন্য খুব ভালো, খুব তাড়াতাড়ি আমরা সেই থেকে সুবিধা পেতে পারি। আর অবশ্যই আমাদেরকে বিনিয়োগ বাড়াতে হবে, সেটার প্রয়োজন আছে। কিন্তু আমরা আজকের আলোচনায় বা বিভিন্ন গবেষণায় দেখতে পাচ্ছি এখন স্টেট, রাষ্ট্রের শক্তিশালী একটা ভূমিকা থাকতে হবে। এই জন্য আমরা বলতে চাই, যদি বাংলাদেশ এরপরে কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা করে, 9th ফাইভ-ইয়ার প্ল্যান যদি আমরা করি, সেটা যেন এমপ্লয়মেন্ট সেন্টার একটা ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি হয়, তাহলে হবে কি আমরা সুসমন্বিত একটা প্ল্যান করতে পারবো। কিন্তু আগেই বলেছি, অনেক সময় ভালো পরিকল্পনা করলে আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারছি না। কাজে সেই বাস্তবায়নের ফাঁক ফোরকগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং সেখানে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। জি, একদমই তাই। সম্মিলিতভাবে পরিকল্পনাও প্রয়োজন, দক্ষ জনশক্তিও প্রয়োজন, বিনিয়োগও প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৯৭৮ পয়েন্টে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৭টির, কমেছে ৩০৬টির, অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। এছাড়া লেনদেন গত কার্যদিবসের তুলনায় ৫৩ কোটি টাকা বেড়েছে, লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৫৪ লাখ টাকা। এছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, দ্বিতীয় অবস্থানে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, তৃতীয় অবস্থানে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এছাড়া টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল লুব রেফ লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ফারেস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, তৃতীয় অবস্থানে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস। আমরা যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দেখি সেক্ষেত্রে সার্বিক সূচক আজ কমেছে ৬০ পয়েন্ট, কমে দাঁড়িয়েছে ১৩,৯৭৬ পয়েন্টে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১১৯টির, অপরিবর্তিত রয়েছে ১৪টি দর। এছাড়া লেনদেন হয়েছে ১৫ কোটি টাকা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি টেরিটরি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়ার জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে, সংশ্লিষ্ট কাজে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটি ডাইনামিক কন্টেন্ট ডিজাইনার পদে জনবল নিয়োগ দেওয়ার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই ছিল এখনকার দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ।